আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, যেদিন থেকে ইউটিউবিং শুরু করছি নানান বিষয়ে কথা বলি। নানান বিষয়ে কথা বলার পরে হয় কি, ইউটিউব আইডিও হ্যাক করার হুমকি দেয় কিছু আছে, আবার ফেসবুক আইডি খাইয়ে ফেলে 3 দিন পরে পরে, আবার অনেকে ফোন করে প্রকাশ্যে হুমকিও দেয়। তা আজকে যে ভিডিও করছি হয়তো বা আমার উপর আরেকটা হুমকি আসার সম্ভাবনা আছে, বাট তারপরে সত্য বলা অভ্যাস, সত্যকে বাসি ভালো। আর গরিব মানুষ ভাই, মারলে মাইরা ফেলতে পারেন, কিচ্ছু করার নাই। ইউটিউব নিয়েও অনেকে গুতাগুতি করতেছেন, চ্যানেল খাইয়া দিবেন, এই করবেন সেই করবেন। গরিব মানুষ যা খুশি করতে পারেন, সবকিছু ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাতে আমানত। আজকে আমার যারা আলোচনার বিষয়, বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান শিকদার গ্রুপ অ্যান্ড কোম্পানিজের 2 এমডির বিরুদ্ধে আজকের আমার এই বক্তব্য। আর পাশাপাশি আমাদের বাংলাদেশের যে বিমান ব্যবস্থাপনা পরিচালক আছেন, ইমিগ্রেশন আছেন, পুলিশ আছেন, তাদের দিকেও কিছুটা আঙ্গুল তুলতে হবে। কেননা গত 25শে মে শিকদার গ্রুপের এমডি রন হক শিকদার এবং তার ভাই দীপু হক শিকদার এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা থেকে ব্যাংককে গিয়েছেন। যাইতেই পারেন, যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স শব্দ আপনারা বুঝেছেন যে এটা আসলে তারা অসুস্থ, সেই কারণে ব্যাংকক গিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই 2 ভাই কোনো সাধারণ 2 ভাই না। এই 2 ভাইয়ের নামে বাংলাদেশের একটা বড় মাপের প্রাইভেট ব্যাংক এক্সিম ব্যাংকের আপনার 2 এমডি কে অপহরণ করে নির্যাতন করার অভিযোগে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা আছে। সেই মামলার ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে তারা কিভাবে আসলে বাংলাদেশ ত্যাগ করলেন, আর এই বিষয়টা সম্পর্কে আপনার যে কাহিনী বা চিত্রপট তৈরি করা হয়েছে, তাদের এই স্বদেশ ত্যাগের বিষয়টা হিন্দি ছবি বা বলিউডের ছবিকেও হার মানায়। আর ওই যে চিরাচরিত নিয়ম বাংলাদেশের, এরে ধরলে হে কয় হে জানে, হেরে ধরলে একও জানে। ভাই, আমরা কেউ কাছে ডাব চুরি আম চুরি করো মনে করলেন মামলার জন্য, ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা পাসপোর্ট বানাইতে পারি না। তবে শিকদার গ্রুপ যে এয়ারলাইন্স ইউজ করছে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত শিকদার গ্রুপেরই এয়ার অ্যাম্বুলেন্স পরিবহন, ভাই বড় লোকের বিশাল ব্যবসা। তবে তাদের বিরুদ্ধে আসলে কি কারণে তাদেরকে আসলে আসামি করা হয়েছে, এই 2 আসামির মেইন কাহিনী হচ্ছে তারা আপনাদের শিকদার গ্রুপের রূপগঞ্জে একটা প্রজেক্টের জন্য তারা এক্সিম ব্যাংকের কাছে 500 কোটি টাকা ঋণ চায়। এখন ব্যাংক কর্তৃপক্ষ যখন যে কোনো জায়গায় ঋণ দেয়, তখন হয় কি যে তারা সেইখানের গ্রাহকের যে সম্পত্তি আছে সেটার একটা বাজার মূল্য ধইরা সেটার এগেনস্টে তাকে ঋণ দেয়। তো তারা যখন এই অনুরোধ জানায়, আপনার এক্সিম ব্যাংকের 2 এমডি, একজনের নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী মিয়া, তিনি হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক, আর আরেকজন হচ্ছেন অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন। তাদের 2 জনকে দাওয়াতে রূপগঞ্জকে তাদের প্রজেক্ট দেখার জন্য। তো দেখাই তারা যখন দেখে যে তারা অতিরিক্ত টাকা আপনার ঋণ চাচ্ছে, তখন তারা নাকচ করে দেয়। এইটার কারণেই বেসিক্যালি ঝামেলাটা পাকায়। আর ঝামেলার ফলে তারা পরবর্তী সময় তাদেরকে পূর্বাচলের আশেপাশে কোথাও নিয়ে আরেকটা প্রজেক্ট দেখানোর নাম দিয়ে ওইখানে তাদেরকে এক্সিম ব্যাংকের যে 2 এমডির ছেলে আছেন তারা আসলে গুলি টুলি দেখায়, পিস্তল বাইর করে, গালির থেকে বড় লোকের কাছে থাকে আর কি। হ্যাঁ, তো দেখায় টাকায় পরে একজনের গুলিও করে। গুলি করার পরে ওনার শরীরে লাগে না, বাট কান ছুঁয়ে নাকি গুলিটা চলে গেছে। এরপরে আপনার এক্সিম ব্যাংকের যিনি ব্যবস্থাপনা মেইন পরিচালক আছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম, তিনি গত 19শে মে গুলশান থানায় এই মামলাটা করেন। এখন এই মামলার ইনভেস্টিগেশন টোটাল আপনার হওয়ার পরে তাদেরকে পুলিশ খুঁজছে। তারা কিন্তু পুলিশের লিস্টের আসামি, রেড লিস্টেড আসামি। তো তাদেরকে পুলিশ আসলে পাচ্ছে না পাওয়ার ভিতরেই তারা বিমান দিয়া আপনার ব্যাংকক চলে গেছে। এখন এই চলার ফলে আপনার সাংবাদিকদের কাছে যখন এই বিষয়টা আসে, তারা কিছু প্রশাসনের লোকদেরকে প্রশ্ন করেছেন। আর প্রশাসনের লোকদের প্রশ্নের অ্যান্সার গুলো শুনলে আপনারা বুঝবেন, তো মনোযোগ দিয়ে শুনেন। সর্বপ্রথম হচ্ছে যে তারা যাইতেই পারে, যাওয়ার পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান ডয়চে ভেলেকে রন হক শিকদার আর দীপু হক শিকদারের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক যাওয়ার খবর নিশ্চিত করেছেন। 2 দেশ থেকে চলে গেছে। এখন তাদের বিরুদ্ধে মামলা থাকার পরেও তারা কিভাবে দেশ ত্যাগ করলো, তাও এই করোনার সিচুয়েশনে এই ফ্লাইট কিভাবে নেওয়া হলো, সেটা সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে মামলা আছে কি নাই এটা দেখার কাজ আমাদের নয়, সেটা দেখার কাজ কার? পুলিশ ও ইমিগ্রেশনের কাজ। তারা চাইলে ব্যবস্থা নিতে পারত, কারণ তারা যে দেশের বাইরে যাবেন তার ভাষ্য মতে যে সব তথ্য পুলিশ ও ইমিগ্রেশনের কাছে আগেই দেওয়া ছিল। এটা হচ্ছে ওনার বক্তব্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তহিদুল আহসান তিনি বলেছেন যে আর এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি গত 25শে মে সকাল 9:11 বিমানবন্দর ছেড়ে যায়। আর হচ্ছে এই শিকদার গ্রুপের নিজস্ব। আর তিনি বলেছেন যে আমার কাছে যে অ্যাপ্রুভাল আসে তাতে এয়ার অ্যাম্বুলেন্স লেখা ছিল না,
আর এভিয়েশন লেখা ছিল, এভিয়েন মানে বিমান, এটা তো বোঝেনি অনেকে। আর যাত্রী সংখ্যা লেখা ছিল 2 জন। যাত্রীদের নাম তারা পুরুষ না নারী তা আমি বলতে পারবো না, এটা ইমিগ্রেশন বলতে পারবে, আর বলতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো উড়োজাহাজ চলাচল করে না, এটা জানিয়েছেন তিনি। আর এভিয়েশন শিকদার গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যে এয়ারলাইন্সে করে তারা বাংলাদেশ ত্যাগ করছেন। এখন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সূত্র বলছে, 2 ভাই মুমূর্ষু রোগী হিসাবে আপনার ব্যাংককে গেছেন। এয়ার অ্যাম্বুলেন্সটিকে থাইল্যান্ডে অবতরণের অনুমতি দেওয়ার জন্য সেইখানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, মানে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়কে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয় একটা চিঠির মাধ্যমে, যে সেই চিঠিতে লেখা ছিল যে 2 জনকে মেডিকেল ভিসা দেওয়ার অনুরোধ করা হয়। পরের দিন 24শে মে তাদের ভিসা দেওয়া হয়, 25শে মে তারা দেশ ত্যাগ করেন। মানে এখন যেই বিষয়টা, ওইখানের বাংলাদেশের যে এম্বাসি আছে থাইল্যান্ডে, আসলে মানে বড় বড় রাঘব বলতো ভাই, বলতে গেলে আমি জাস্ট হচ্ছে পত্রিকার নিউজটাই বলছি। এটা হচ্ছে DW.com এর একটা খবর, আর এটা শেয়ার করেছেন আমাদের সোহেল তাজ ভাই, আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ ভাই, তিনি তার ফেসবুক এই পোস্টটা শেয়ার করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় সম্পর্কে জানতে চাইলে ওইখানের প্রটোকল চিফ অফ প্রটোকল আমানুলক বলেন, বিশেষ ফ্লাইটের বিষয়ে আমাদের কাছে কাগজপত্র আসে, আমরা তা দেখে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। সিভিল এভিয়েশন হচ্ছে একটি বেসামরিক বিমান যে চলাচল সংস্থা, প্লাস হচ্ছে বিমানবন্দর কন্ট্রোলিং যারা করে সবকিছু, আমরা এটা হচ্ছে সিভিল এভিয়েশনের কাছেই হয়। তো করোনার মধ্যে বিশেষ ফ্লাইটে বিদেশিরা অনেকে যাচ্ছে, এটা আমরা জানি। কোনো এয়ার অ্যাম্বুলেন্সের কাগজপত্র আমাদের কাছে আসার কথা নয়, এটা সিভিল এভিয়েশন দেখে, মানে ধাক্কাধাক্কি চলতেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানও বলেন, ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে না, এটা সিভিল এভিয়েশনেই দেখে, আমরা দ্রুত অনুমোদন দিয়ে দিই। এখন সিভিল এভিয়েশনকে তাহলে মেইন কালপ্রিট, দোষ কিন্তু তাদের উপরে। শিকদার গ্রুপের 2 ভাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ তারা আমাদের অনুমোদন নিয়ে গেছে, সিভিল এভিয়েশন অনুমোদন দিছে। মামলা থাকার পরও তারা রোগী হিসেবে কিভাবে বিদেশ গেলেন, এই প্রশ্ন যখন সাংবাদিকরা করলো, তখন সিভিল এভিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি বললেন, আমরা তো মামলা দেখি না ভাই, আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখি, হাসপাতালের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা দেখি। যে এয়ার অ্যাম্বুলেন্স যাবেন সেটা দেখি, মানে যারা এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছে তারা দেখবে, কেউ পালিয়ে যাচ্ছেন কিনা সেটা তো আমাদের দেখার কাজ নয়, এটা পুলিশ ইমিগ্রেশন দেখবে। লাশের ইমিগ্রেশন হয়, কে যাবেন, কোথায় যাবেন, কেন যাবেন, সেই তথ্য তাদেরকে আগে দেওয়া থাকে। তারা যদি আমাদের পারমিশন বাতিল করতে বলে তখন আমরা দেখি, আর এর আগে আর তারা নিজেরাও এটা করতে পারেন ইমিগ্রেশন বা তার আগে পড়ে। মানে আমি টোটাল খবরটাতে আপনারাও শুনতে শুনতে পেস লাগতেছে, আমারও পড়তে পড়তে পেস লাগতেছে। মানে এখানে মেইন বিষয়টা হচ্ছে রনহক শিকদার আর দীপু হক শিকদারের বিরুদ্ধে যে মামলা আছে, মামলার পরে তারা, আমরা জানি বাংলাদেশের বাঘা বাঘা মানুষদের সাথে চলাপড়া, সরকারের প্রধান থেকে নানান জনের সাথে যারাই ক্ষমতায় থাকে তাদের সাথে তাদের ওঠা বসা, প্রশাসন তাদের পকেটে, এটাই তো বোঝা যাচ্ছে। এখন ওই যেই আপনার গুলশান থানার যে ওসি সাহেব, তার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, ওসি না ইন্সপেক্টর, তিনি জানান, আমি শুনেছি তারা দেশের বাইরে চলে গেছেন, কিন্তু কোনো সত্যতা পাইনি। তিনি এখনো সত্যতা পান নাই, এই কারণে পুলিশের বদনাম হয় মাঝে মাঝে এরকম বেফাস মন্তব্যের জন্য। ইমিগ্রেশনের কাছেও জানতে চেয়েছি, তারা এখনো তাদের দেশ ত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় না, মানে ইমিগ্রেশনও জানে না, সিদ্ধান্ত তাদেরকে জানায় নাই। তাদের দেশ থেকে কেন কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন তো বিমান চলাচল বন্ধ, তাই আমরা কোনো নিষেধাজ্ঞা দেইনি। তিনি দাবি করেন, আমরা তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছি। ঘটনা ক্লিয়ার, তারা দেশ থেকে নিষেধ ছিল না, তার মানে তারা চলে গেছে, বিষয়টা এরকমই। এখন আসলে এক্সিম ব্যাংকের তারা বুঝবে যে তারা কিভাবে গেছে, কারণ এখানে কিন্তু রাঘব বোয়ালে বোয়ালে খেলা ভাই, আমরা গরিবরা হয়তো শুধু কথা বলতে বড়দের খেলা দেখি, এটা হচ্ছে মেইন বিষয়। তবে এতটুকু থেকে এই বিষয়টি স্পষ্ট বা প্রতীয়মান, ব্যাংকগুলোর মাধ্যমে এই দেশের যে হাজার হাজার কোটি টাকা প্রতিনিয়ত পাচার হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত। আপনার দেখা গেছে 10 টাকার জায়গা প্রশাসনকে ব্যবহার করে বা সরকারের বিশেষ কোনো লিঙ্ক ব্যবহার করে 10 টাকার জায়গার দাম 5 লাখ কোটি টাকা দেখাইয়া 10,000 কোটি টাকা কিন্তু ঋণ নিয়ে খাইয়া পরে কয় দেউলিয়া হয়ে গেছে, কই থেকে নিব, এই টাকা বিদেশে চলে যাচ্ছে। এই টাকা যতক্ষণ থামানো না যাবে, এরকম বড় বড় রাঘব বলরা দেশের থেকে চলে যাবে মামলা হইলে, পুলিশ তখন জানে না। কিন্তু আমরা একটা চুরি কইরা ভাই একটা পুলিশ ক্লিয়ারেন্স লইতাম পারি না। এখন তাদের নিজস্ব বিমান, শিকদার গ্রুপের নিজস্ব বিমান, বড় লোকদের বিশাল খেলা, কৃষ্ণ করলে লীলা খেলা, রামি করলে ফাঁপ,
বড়লোক করলে সবই জায়েজ, গরিব করলে চোর, খেয়াল রাখতে হবে। আমার খুব ইচ্ছে হয় ওই যে চেয়ারম্যান ইমাম সাহেবের 1800 টাকা চুরির অপরাধে জুতার গলা পরাইছিল, জুতার মালা, তিনি কি পারবেন আদৌ এই ধরনের কোনো ঘটনা তিনি করতে? আরেকটা, যখন এরকম বড় বড় রাঘব বলদের কথা হয়, অনেকে এগুলো নিয়ে কথাও বলেন না, তারপরে আমরা বলি এক্সিম ব্যাংকের যারা আছেন তারা বলছেন এই ঘটনা হয়েছে। আবার শিকদার গ্রুপের যাদের বিরুদ্ধে মামলা, তাদের এয়ারপোর্ট আর কি আইনজীবী যিনি আছেন তিনি বলেছেন এটা ভুয়া খবর, এটা মানে পরিকল্পিত। তো দেখা যাক, খেলা হবে, আমরা রেজাল্ট দেখব। তবে বৈশা বৈশা তামাশা দেখা ছাড়ার কোনো উপায় নাই। বাট আমরা বিশ্বাস করি যে অপরাধী যিনি আছেন তিনি সাজা পাবেন, বাস্তবে না পাইলেও কল্পনায় পাবেন, কল্পনা না পাইলেও ইহজগতে, না পাইলেও পরজগতে পাবেন, কোন এক সময় পাবেন। এই শান্তি মনে মনে নিয়ে, সান্ত্বনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।